আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। আন্দোলন দমাতে ডিজিটাল ব্ল্যাকআউটের নির্দেশ দিয়েছিল আওয়ামী লীগ সরকার। তদন্তে মিলেছে প্রশাসনিক হস্তক্ষেপের প্রমাণ। আন্দোলনে অঙ্গহীন শত শত মানুষ নির্মমতার ক্ষত আর যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন শরীরে, এখনো তাড়া করে উত্তাল দিনের স্মৃতি। সংকটে ধুঁকছে শিল্প খাত, উৎপাদন কমেছে 40% পর্যন্ত। বেতন ভাতা পরিশোধে চাপে অনেক কারখানা। টানতে কমানো হলো নীতি সুধার, আকৃষ্ট হবেন উদ্যোক্তারা, আশা নিয়ন্ত্রক সংস্থার। জ্বালানি সংকট সমাধানের তাগিদ। মূল্যস্ফীতির লাগাম টেনে ধরা, কিন্তু তার আগে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। দেশের গণ অভ্যুত্থানে রাজপথে যখন লাখো মানুষ, তখন আন্দোলন দমাতে ইন্টারনেটকেই হাতিয়ার করেছিল আওয়ামী লীগ সরকার। হোয়াটসঅ্যাপ ও ইমেইলের নির্দেশ দিয়ে ধাপে ধাপে বন্ধ করা হয় মোবাইল ইন্টারনেট। প্রথমে 5টি বিশ্ববিদ্যালয় এলাকা ও শাহবাগ, পরে 55টি বিশ্ববিদ্যালয় এলাকা এবং শেষ পর্যন্ত পুরো দেশেই ইন্টারনেট ব্ল্যাকআউট। সরকারের সেই সিদ্ধান্তের নেপথ্যের নির্দেশনা ও প্রক্রিয়া কি ছিল তা পরে উঠে এসেছে তদন্ত প্রতিবেদনে। দেশজুড়ে ছাত্র জনতার আন্দোলন তুঙ্গে। এক পর্যায়ে সরকার আন্দোলন দমানোর কৌশল হিসেবে ইন্টারনেট বন্ধের সিদ্ধান্ত নেয়। কয়েক ধাপে চলে এই প্রক্রিয়া। হঠাৎ ইন্টারনেট বন্ধ হয়ে যাওয়ায় কে কোথায় কিভাবে আছে খোঁজ পাচ্ছিল না স্বজনেরা। তবে শেখ হাসিনা সরকারের আইসিটি প্রতিমন্ত্রীর বক্তব্য ছিল ভিন্ন। রাত 9টায় আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। এরপর অফলাইনে থাকা মানুষকে আর আটকে রাখা যায়। ইন্টারনেট যোগাযোগ বন্ধের ষড়যন্ত্রে আন্দোলন আরও তীব্র হয়। সরকারের দাবি ছিল রাজধানীর মহাখালীর খাজা টাওয়ারের আগুন এবং বিভিন্ন স্থানে ফাইবার অপটিক নেটওয়ার্কে নাশকতার কারণেই ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যায়। সেই ব্যাখ্যাও পরে প্রশ্নের মুখে। বাস্তবে কি হয়েছিল সেই ভবনে? 2024 সালের 18 জুলাই সেদিন বিক্ষুব্ধরা আগুন দিয়েছিল দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে। তারপরেই সড়কে থাকা গাড়িগুলো পুড়ে যায় এবং সেই আগুনেই ক্ষতিগ্রস্ত হয় এই ইন্টারনেট কেবলগুলো। কিন্তু তার কারণে কি এই পুরো বাংলাদেশের ইন্টারনেট বন্ধ হয়ে যেতে পারে? খাজা টাওয়ারের ইন্টারনেট প্রোভাইডাররা কি বলছেন সেটি আমরা জানতে চাই। যে ফাইবার অপটিক্যাল কেবল আছে, ওই কেবলগুলো পুড়ে যায়। ওই কেবলগুলো পুরার কারণে হয়তো নেটওয়ার্ক অফ ছিল আর কি, যার কারণে হয়তো অনেকে ভাবছে যে যেহেতু খাজা টাওয়ারের ডাটা সেন্টার আছে, হয়তো এই খাজা টাওয়ারে আগুন লাগার কারণে হয়তো ডাটা সেন্টার পুড়ে গেছে, এই কারণে নেটওয়ার্ক বন্ধ হয়ে গেছে। অ্যাকচুয়ালি খাজা টাওয়ারে কোনো আগুন লাগেনি। তবে এসব নানা কলা কৌশল কাজে আসেনি পতিত সরকারের। গণ অভ্যুত্থানে পতন হয় শেখ হাসিনা সরকারের। সরকার পরিবর্তনের পর ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদনে উঠে আসে ইন্টারনেট বন্ধের প্রকৃত কারণ। প্রতিবেদনে বলা হয়, আন্দোলনে কারো হারিয়েছে হাত, কারো পা বা শরীরের অন্যান্য অঙ্গ। এখনো সেই ক্ষত আর যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন শত শত মানুষ। অভ্যুত্থানের উত্তাল সেই দিনগুলো তাদের এখনো তাড়া করে বেড়ায়। আন্দোলনে ঝাঁপিয়ে পড়া তেমনি দুই যোদ্ধার গল্প। গুলি, টিয়ারশেল আর ধাওয়া পাল্টা ধাওয়ায় উত্তাল রাজধানী সহ সারা দেশ। 24 জুলাই আন্দোলনের এক একটি দিন এক এক রকম বিভীষিকা। মালিবাগের আমিনুল ইসলাম ইমন, রংপুরের আবু সাইদ সহ 6 শিক্ষার্থীর প্রাণ যাওয়ার পর যারা আর ঘরে বসে থাকতে পারেননি তাদেরই একজন। শুধু অনুভূতি একটাই হয়েছিল যে অন্তত অঙ্গ দিয়েছি, কিন্তু দেশকে তো মুক্ত করেছি। পরের দিনগুলোতে নিজ এলাকায় আন্দোলন সংগঠিত করেন। সবাইকে নিয়ে বুক পেতে দাঁড়ান রাজপথে। 20 জুলাই তার পায়ে নির্মমভাবেই গুলি চালায় পুলিশ। ঠিক মালিবাগ রেলগেটে যখন আমি পৌঁছাই, 3টা হাইস এসে পিছন থেকে আমার ব্যবহৃত যে মোটরসাইকেল রয়েছে ঠেকিয়ে আমাকে রাইফেল দ্বারা গুলি করে এবং একদম ঠিক হিন্দি ফিল্মের স্টাইলে আমি যখন ঘাড় ঘুরিয়ে দেখলাম তারা আমাকে 3টা হাইস থেকে নেমেই পুলিশ পরিহিত পোশাক, সিভিলে শুধু পুলিশের সোয়েটার ছিল, জ্যাকেটটা ছিল, তারা আমাকে যেভাবে গুলি করতেছে 6-7টা পড়ে গেছে। আমার হেলমেটে প্রথম গুলি লাগে, তো আমি পড়ে যাই। পড়ে গেলে যখন বাইক নিয়ে পড়ে যাই তখন আমাকে ডান পায়ে ঠেকিয়ে গুলি করে। রামপুরা, বাড্ডা, কুড়িল, আফতাবনগর এলাকা পুরো জুলাই জুড়ে ছিল আরেকটি হটস্পট। সেখানকার একজন তামিম ইকবাল রাজপথে বারবারই টার্গেট হয়েছিলেন পুলিশের। কয়েক দফা মারধরে গুরুতর জখম হয় তার কোমর, মেরুদণ্ডে। অন্য সব আহতদের মতো তিনিও চিকিৎসাধীন, যা হয়তো চালিয়ে যেতে হবে সারাটা জীবন। আমার উপরে যেভাবে পৈশাচিক এবং বর্বর নির্যাতন পুলিশ চালিয়েছিল, এর ফলে কিন্তু আমার কোমর ভেঙে যায় এবং আমার কোমরের 5 নাম্বার ডিস্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং সেদিন কোনো মতে পুলিশের হাত থেকে রক্ষা পেয়ে আমি আমার বাসা পর্যন্ত যাই। আন্দোলনে যখন হেলিকপ্টার থেকেও ছোড়া হচ্ছিল গুলি, তখন কিভাবে নিজেদের রক্ষা করত আন্দোলনকারীরা? অচেনারাও কিভাবে পরম বন্ধু হয়ে গিয়েছিল? গুলিবিদ্ধ কে কাকে টেনে নিয়ে গেছে হাসপাতালে, সে স্মৃতি বহু মনে। কিছুক্ষণ পরেই আপনার হেলিকপ্টার আসলো, রেবের হেলিকপ্টার আমাদের মাথার উপরে। তখন আমরা হচ্ছে জ্বালানি সংকট, কমছে শিল্পের উৎপাদন,
উৎপাদন সক্ষমতা, বিশেষ করে পোশাক খাত চরম বিপত্তিতে। নির্দিষ্ট সময়ে ক্রয় আদেশের পণ্য সরবরাহ, ব্যাংকের ঋণ পরিশোধের চাপ, নতুন অর্ডার নেওয়ার ক্ষেত্রে প্রভাব, বেতন ভাতা পরিশোধে তৈরি হবে সমস্যা। পরিস্থিতির উন্নতিতে প্রচেষ্টা আছে, কিন্তু সুফল কবে মিলবে তা নিয়ে আছে প্রশ্ন। উদ্যোক্তারা বলছেন, গ্যাস বিদ্যুৎ সমস্যার কারণে 40% কমেছে উৎপাদন সক্ষমতা। এতে প্রতিযোগী দেশগুলোর সঙ্গে টিকে থাকা কঠিন। উৎপাদন ধরে রাখা গেলে স্বস্তিতে থাকে বিপুল সংখ্যক মানুষ, কারণ শিল্পের চাকা ঘুরলেই নিশ্চিত হয় কর্মসংস্থান। এক্ষেত্রে নির্ভরতার নাম তৈরি পোশাক এবং বস্ত্র খাত। কিন্তু দীর্ঘ যাত্রার পর কিছুটা ক্লান্ত এই শিল্প খাত। বৈশ্বিক ও অভ্যন্তরীণ নানা সংকটে এই খাতের থমকে যাবার উপক্রম। সাম্প্রতিক তীব্র হয়েছে জ্বালানি সংকট, অর্থাৎ বিদ্যুৎ ও গ্যাসের দুষ্প্রাপ্যতায় উৎপাদন ধরে রাখাই কঠিন। 1 মাস ধরে চলা জ্বালানি সংকটে যেন কাহিল অবস্থা। কারখানায় বিদ্যুৎ থাকছে না গড়ে 5 থেকে 6 ঘন্টা, গ্যাসও থাকছে না দিনের বেশিরভাগ সময়, ফলে উৎপাদন কমেছে 40%। দৈনিক আমরা 135 মিলিয়ন এক্সপোর্ট করি এবং আমাদের এই এখনকার জ্বালানির সমস্যার কারণে আমাদের 40% হলো আমাদের ক্যাপাসিটি, অর্থাৎ 60% ইফিসিয়েন্সিতে আমরা প্রোডাকশন করছি। ল্যান্ড বেস স্টোরেজ সিস্টেম করতে হবে। এলএনজির উপরে আগামী আমাদের 3-4 বছর 5 বছর নির্ভরতা থাকতে হবে, সেই জন্য এলএনজি ইম্পোর্ট করতে হবে। এক্সপ্লোরেশন করার জন্য কাজ করতে হবে, যেটা টেন্ডার ফ্লোটিং হয়ে গেছে। বেশ কয়েকটি সমস্যার মুখোমুখি এখন তৈরি পোশাক খাত। বিদ্যুৎ ও গ্যাস না থাকায় রপ্তানি বিলম্ব হচ্ছে, অনেক ক্ষেত্রে করতে হচ্ছে এয়ার শিপমেন্ট, এতে বাড়ছে ব্যয়। নতুন ক্রয়াদেশ পাবার ক্ষেত্রেও তৈরি হয়েছে অনিশ্চয়তা। ক্রয়াদেশে ধাক্কা লাগলে ব্যাংক ঋণের অর্থ পরিশোধও বিলম্ব হতে পারে। যথাসময়ে বেতন ভাতা পরিশোধেও চাপের মুখে পড়বেন অনেক উদ্যোক্তা। একই সঙ্গে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা পূরণ হওয়া নিয়েও আছে উদ্বেগ। কোন নির্দিষ্ট আমার মেম্বারের যদি অর্ডার ক্যান্সেল হয় তাহলে সে দেউলিয়া হয়ে যেতে পারে। অর্ডার যদি এয়ার ফ্রেটে কনভার্ট হয় সে দেউলিয়া হইতে পারে। আবার যদি কোনো নির্দিষ্ট মেম্বার বা দেশের সংকোচনমূলক মুদ্রানীতি থেকে কিছুটা সরেছে বাংলাদেশ ব্যাংক। কমানো হয়েছে নীতি সুধার। বিনিয়োগ ও কর্মসংস্থানে গতি ফেরাতে 0.50% কমিয়ে নীতি সুধার 9.5% নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। নিয়ন্ত্রক সংস্থা বলছে, এর ফলে ঋণের সুদহার কমবে, যা বিনিয়োগে উৎসাহিত করবে উদ্যোক্তাদের। যদিও অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা বলছেন, জ্বালানি সংকটের সমাধান না হলে পূরণ হবে না নতুন বিনিয়োগের আশা। নিত্যপণ্যের দাম বাড়লে বেকায়দায় পড়ে নিম্ন আয়ের মানুষ, হিসাব মেলে না আয় ব্যয়ের। তাই উচ্চ মূল্যস্ফীতির লাগাম টানতে টাকার যোগান কমানোর উদ্যোগ নেয় বাংলাদেশ ব্যাংক। কয়েক দফা বাড়িয়ে নীতি সুধার নিয়ে যাওয়া হয় 10%। এতে কিছুটা কমে মূল্যস্ফীতি, 2 অঙ্ক থেকে নেমে আসে 1 অঙ্কের ঘরে। যদিও গেল কয়েক মাস ধরে তা আবারও বাড়তে শুরু করেছে। এদিকে মূল্যস্ফীতি কিছুটা কমলেও এর নেতিবাচক প্রভাব পড়ে বেসরকারি খাতের ঋণ প্রবাহে। মে মাসেও বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ছিল 5%-এর নিচে, যা গেল কয়েক বছরের মধ্যে সর্বনিম্ন। এমন অবস্থায় প্রায় 2 বছর পর কঠোর মুদ্রানীতি থেকে কিছুটা সরে এসেছে বাংলাদেশ ব্যাংক। বেসরকারি খাতে গতি ফেরাতে 0.50% কমিয়েছে নীতি সুধার। মূলত শিল্পায়ন, কর্মসংস্থান এবং ব্যবসা বাণিজ্যকে সম্প্রসারণ করা এবং এটাকে উৎসাহ দান। ব্যাংক ঋণে সুদের হার